একবার গৌতম বুদ্ধের কাছে একজন শিষ্য আসে, আর ওই শিষ্যটি বুদ্ধকে বলে যে আমি অনেক কিছু জানি, তারপরেও আমি আপনার শিষ্য হতে চাই, কারণ আমি আরও অনেক কিছু শিখতে চাই। আমি এমন কথা আপনার সঙ্গে শিখতে চাই যাতে আমার জীবনটাও আপনার মতো হতে পারে। তাই দয়া করে আপনি আমাকে আপনার শিষ্য তৈরি করুন এবং আমাকে শিক্ষা দিন। এরপর বুদ্ধ ওই লোকটির দিকে তাকায় আর বলে, যদি তুমি চাও আমার কাছ থেকে কোনো কিছু শিখতে ও আমার শিষ্য হতে, তাহলে তুমি 10 দিন পর আমার কাছে আসবে। এরপর ছেলেটি সেখান থেকে চলে যায়, আর 10 দিন পর ছেলেটি ফিরে এসে বুদ্ধকে সেই একই কথা বলে যে আমি আপনার কাছে থেকে অনেক কিছু শিখতে চাই, দয়া করে আপনি আমাকে আপনার শিষ্য করে নিন। এবারও বুদ্ধ ওই ছেলেটিকে একই কথা বলে যে যদি তুমি আমার কাছ থেকে কোনো কিছু শিখতে চাও তাহলে 10 দিন পরে এসো। এভাবেই বেশ কিছু মাস কেটে যায়, আর সবশেষে একদিন ওই শিষ্যটি বুদ্ধকে জিজ্ঞেস করে যে আপনি কেন আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন, দয়া করে আমাকে শিক্ষা দিন। এরপর বুদ্ধ ওই ছেলেটিকে বলে, ঠিক আছে, তুমি যাও আর আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। এরপর ছেলেটি বুদ্ধের কথা অনুযায়ী 1 গ্লাস জল নিয়ে আসে। এরপর বুদ্ধ ছেলেটিকে আবার বলে যে আরও একবার যাও আর 1 গ্লাস জল নিয়ে এসো। ছেলেটি বুদ্ধের কথা শুনে আরও 1 গ্লাস জল নিয়ে আসে। এরপর গৌতম বুদ্ধ ওই ছেলেটিকে বলেন, তুমি একটি গ্লাসের জল আর একটি গ্লাসে ঢালো। এরপর ছেলেটি বলে যে আমি যদি এমনটা করি তাহলে প্রথম গ্লাসে সম্পূর্ণ জলটা নিচে পড়ে যাবে, আর একটা গ্লাসের জল আর একটা গ্লাসে ঢালতে গেলে আগে একটা গ্লাসকে খালি করতে হবে। এরপর বুদ্ধ ওই ছেলেটিকে বলে, এটাই তো হলো আমার উত্তর, তুমি শেখার জন্য তৈরি নও, কারণ আগে থেকেই তোমার মধ্যে অনেক জ্ঞান আছে আর তুমি মনে করো যে তুমি অনেক কিছু জানো, তাই তুমি নতুন কোনো কিছু শিখতে পারবে না। আর যদি তুমি নতুন কোনো কিছু শিখতে চাও তাহলে তোমাকে এটা আগে স্বীকার করতে হবে যে তুমি কিছু জানো না। ঠিক ওই গ্লাসের মতো, যেমন প্রথম গ্লাসটা খালি না করলে সেই গ্লাসে পুনরায় জল দেওয়া যাবে না, একইভাবে তোমার মধ্যে আগের যে জ্ঞানগুলো আছে সেটা যতক্ষণ তুমি খালি না করবে ততক্ষণ তুমি নতুন কোনো কিছু শিখতে পারবে না। এরপর ছেলেটি গৌতম বুদ্ধের কথা বুঝতে পারে, আর ছেলেটি গৌতম বুদ্ধকে কথা দেয় যে সে আর কখনোই এটা মনে করবে না যে সে অনেক কিছু জানে, আর আজকের পর থেকে সে একজন আদর্শ শিষ্য হয়ে দেখাবে, আর আপনি যেভাবে শেখাবেন আমি ঠিক সেভাবেই শিখব। গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের ব্রেনে অলরেডি অনেক কিছু ভর্তি আছে, তাই যতক্ষণ আমরা আমাদের ব্রেনকে খালি না করব ততক্ষণ আমরা নতুন কিছু শিখতে পারবো না। তাই আপনি যদি জীবনে নতুন কিছু শিখতে চান তাহলে আপনার ব্রেনকে খালি করুন, সবসময় পজিটিভ চিন্তা করুন এবং আপনার ব্রেন থেকে নেগেটিভ চিন্তাগুলোকে দূর করে দিন। গৌতম বুদ্ধের জীবনের এমন অনেক ঘটনা আছে যা যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে, আর এমনই একটি ঘটনা ঘটে যখন একজন ব্যক্তি রাগের মাথায় গৌতম বুদ্ধের উপরে থুতু ফেলে দেয়। আজকের গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এই গল্পটি আপনার চিন্তা বদলে দেবে। এই গল্পটি আপনাকে শেখাবে যে খারাপ পরিস্থিতিতে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হয় এবং নিজের লক্ষ্যকে পূর্ণ করার জন্য নিজের স্বভাবকে কেমন তৈরি করা দরকার। একবার গৌতম বুদ্ধ একটি গ্রামে যান, আর ওই গ্রামের সমস্ত মানুষকে শিক্ষা দিচ্ছিলেন, আর এটা বোঝাচ্ছিলেন যে মানুষের মধ্যে রাগ আছে সে নিজেই বিষ পান করছে, কিন্তু সে মৃত্যুর আশা অন্যের ওপরে করে। গৌতম বুদ্ধের এই সব কথা একটি রাগী মানুষ শুনছিল, আর তার গৌতম বুদ্ধের এই কথা একদম ভালো লাগেনি, কারণ বুদ্ধ রাগের সম্পর্কে কথা তো বলছিল কিন্তু ওনার চেহারা একদম শান্ত ছিল, ওনার মধ্যে বিন্দু পরিমাণ রাগ ছিল না। আর এটা দেখেই ওই লোকটি আরও বেশি রেগে যায়, আর হঠাৎ করে ওই লোকটি উঠে গৌতম বুদ্ধের মুখে থুতু দিয়ে দেয়, আর গৌতম বুদ্ধকে অপমান করে ও খারাপ কথা বলা শুরু করে। ওই লোকের এই ব্যবহার দেখে সেখানে থাকা সমস্ত লোকগুলো রেগে যায়, আর সব লোক ওই লোকটিকে মারার জন্য উঠে দাঁড়ায়। আর তখনই গৌতম বুদ্ধ সবাইকে শান্ত করে আর ওই রাগী মানুষকে বলে, আপনি কি আমাকে আরও কিছু বলতে চান? এরপর লোকটি আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। মহাত্মা বুদ্ধ সবাইকে বোঝায় যে হতে পারে ওই লোকের জীবনে অনেক সমস্যা আছে, হতে পারে ওনার জীবনের পরিস্থিতি এমন যে উনি ওনার রাগকে কন্ট্রোল করতে পারেনি, হতে পারে ওই ব্যক্তি আমার কথা মানতে চায় না, বা কেউ হয়তো ওর মনে আমার বিরুদ্ধে খারাপ কোনো কথা বলেছে, তাই ওই ব্যক্তির ওপরে আমি কেন রাগ করব? যদি ওই লোক তার স্বভাব অনুযায়ী রাগ দেখায় তাহলে আমি কেন আমার স্বভাব অনুযায়ী শান্ত থাকব না? এটা বলেই বুদ্ধ বলেন, আমি সব কিছু ভুলে গেছি, তাই তোমরাও সবটা ভুলে যাও। পরের দিন সকালে যখন ওই রাগী লোকের মন শান্ত হয় তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে, আর তখন সে গৌতম বুদ্ধকে খোঁজা শুরু করে। আর বুদ্ধের কাছে এসে লোকটি বলে, প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমি সেই পাপী যে গতকাল আপনার উপরে থুতু দিয়েছি।
এরপর বুদ্ধ ওই লোককে বলে, আমি আপনার কথা তো কালকেই ভুলে গেছি, কারণ আমি কেন নিজের জীবনকে অশান্ত করব আপনার কথা ভেবে। গৌতম বুদ্ধের কথা শুনে লোকটি অনেক আফসোস করে আর জীবনে পুনরায় রাগ না করার কসম করে। বন্ধুরা, কোনো একটি কথা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে আমাদের জীবন ও ভবিষ্যৎ দুটোই খারাপ হয়ে যাবে। তাই ফালতু কোনো কথাকে আপনার জীবনে স্থান দেবেন না। রাগ ও হিংসা এমন একটি আগুন যা সামনের জনের আগে আপনাকে জ্বালাবে। মনে রাখবেন, রাগের মধ্যে করা কাজের কারণে আপনাকে সবসময় আফসোস করতে হবে, আর অনেকবার আপনাকে সামনের জনের কাছে ক্ষমাও চাইতে হতে পারে। যে মানুষ অনেক বেশি রাগ করে সে কখনোই তার লক্ষ্যকে পূর্ণ করতে পারবে না, আর এদের হারানো অনেক সহজ, কারণ এরা অনেক দুর্বল হয়। যেমন গরম লোহাকে সহজেই বাঁকানো যায়, একইভাবে রাগী মানুষকে সহজেই হারানো যায়। আপনি তাকে রাগিয়ে দিয়ে যে কোনো খারাপ কাজ তাকে দিয়ে করাতে পারেন, তাকে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যেতে পারেন। এছাড়া কোনো মানুষ সেই মানুষের সঙ্গে থাকতে চায় না যার মধ্যে অনেক বেশি রাগ আছে। তাই সবশেষে আপনাদের এটাই বলবো, প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা শিখুন, তবেই আপনি আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, আর কেউ আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরেও নিয়ে যেতে পারবে না। একবার গৌতম বুদ্ধ ওনার শিষ্যদের সঙ্গে বসেছিলেন, আর তখনই ওনার একটি শিষ্য জিজ্ঞেস করে যে, প্রভু, আমরা আমাদের রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করব? এরপরে গৌতম বুদ্ধ বলেন, এর জন্য আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো, আর গল্পটা শোনার পরে তোমরা তোমাদের রাগকে নিয়ন্ত্রণ করা শিখে যাবে। এরপরে গৌতম বুদ্ধ বলা শুরু করেন যে একটি গ্রামে অনেক ঝগড়ুটে একটি মহিলা ছিল। ওই মহিলা ছোট ছোট কথায় রেগে যেত, আর সে রেগে গেলে অনেক খারাপ খারাপ কথা বলতো। কিন্তু কিছু সময় পর যখন তার রাগ শান্ত হতো তখন সে অনেক লজ্জিত হতো, আর ওনার পরিবারের প্রত্যেকটা সদস্য ওনার এই রাগের কারণে অনেক চিন্তায় ছিল, কারণ ওই বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি লেগেই থাকতো। আর ওই মহিলার এই রাগের কারণেই ওনাকে ওনার প্রতিবেশীরাও পছন্দ করত না, আর ওই মহিলাটাও সেটা জানতো যে তার অতিরিক্ত রাগের কারণে তাকে কেউ পছন্দ করে না। কিন্তু ওই মহিলা যতই চাক না কেন সে তার রাগকে কখনোই কন্ট্রোল করতে পারত না। আর একদিন একটি সাধু ওই মহিলার বাড়িতে ভিক্ষা করার জন্য যায়। সাধুকে ভিক্ষা দেওয়ার পরে ওই মহিলাটি সাধুকে বলে যে, বাবা, আমার জীবনে অনেক সমস্যা আছে। আর এরপর মহিলাটি তার সমস্ত ঘটনা সাধুকে বলে, আর বলে, আমি যখন রেগে যাই তখন আমি চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারি না। দয়া করে আমাকে কোনো উপায় বলুন যাতে আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। এরপর সাধু কিছুক্ষণ চিন্তা করে আর নিজের ব্যাগ থেকে একটি ঔষধের বোতল বার করে, আর বোতলটি ওই মহিলাটিকে দিয়ে দেয়, আর বলে, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। এটা রাগকে নিয়ন্ত্রণ করার আশ্চর্য একটি ঔষধ। আজকের পর থেকে যখনই তোমার মধ্যে রাগ আসবে, অন্যকে খারাপ কিছু বলার ইচ্ছে হবে, তখন তোমার জিভের মধ্যে এই ঔষধের 4টি ফোঁটা দেবে, আর 10 মিনিট পর্যন্ত তোমার মুখটা বন্ধ রাখবে। আর যদি তুমি 10 মিনিটের আগে তোমার মুখ খোলো তাহলে এই ঔষধ কোনো কাজ করবে না। এটা বলে ওই সাধুটি ওখান থেকে চলে যায়। এরপর থেকে মহিলাটি সাধুর কথা মতো ঔষধটা ব্যবহার করা শুরু করে। যখনই ওই মহিলার রাগ হতো সে ঔষধের 4টি ফোঁটা জিভে নিয়ে 10 মিনিট চুপচাপ থাকত, আর এভাবেই 15 দিন পর্যন্ত চলতে থাকে। আর মহিলাটা দেখে তার রাগ করার অভ্যেস অনেক কমে গেছে। আর 1 মাস পর যখন ওই সাধুটা পুনরায় ভিক্ষা নেওয়ার জন্য আসে, তখন মহিলাটা দৌড়ে এসে সাধুর পা জড়িয়ে ধরে আর বলে, বাবা, আপনার ঔষধ জাদুর মতো কাজ করেছে। আপনার ওই ঔষধের কারণেই এখন আমার কথায় কথায় আর রাগ হয় না। এখন আমার পরিবারে অনেক শান্তি, আর এখন আমি অনেক খুশি। ওই মহিলার মুখে এই সমস্ত কথা শুনে সাধুটি একটু হাসে আর বলে, বেটি, ওই বোতলে রাগের কোনো ঔষধ ছিল না, ওই বোতলে তো কেবলমাত্র জল ছিল। তুমি তোমার রাগের উপরে নিয়ন্ত্রণ ওই ঔষধের কারণে পাওনি, তোমার চুপ থাকার কারণে পেয়েছ। এটা বলার পরেই গৌতম বুদ্ধ চুপ হয়ে যায়। আর তারপরে গৌতম বুদ্ধ আবার বলেন, রাগের উপরে নিয়ন্ত্রণ কেবলমাত্র চুপ থেকেই পাওয়া সম্ভব, কারণ রাগের মধ্যে মানুষ কেবল খারাপ কথা বলে, যার কারণে ঝগড়া অশান্তির জন্ম হয়। রাগের সময় চুপ থাকাটাই রাগকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায়। বন্ধুরা, আমরাও আমাদের জীবনে অনেক ছোট ছোট কথাতেই রেগে যাই। আমরা আমাদের নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আর পরে আমরা আফসোস করি যে যদি আমি ওই সময় রাগ না করতাম। কোনো মানুষ যখন রাগের মধ্যে থাকে তখন তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, কেবল তার মুখ কথা বলে। আর অনেকবার রাগের মধ্যে মানুষ এমন কথা বলে দেয় যার জন্য তাকে সারা জীবন আফসোস করতে হয়। অনেকবার কয়েক মিনিটের রাগের কারণে মানুষ কেবল খারাপ কথাই বলে না, বরং অনেক ডেঞ্জারাস হয়ে ওঠে, যার পরিণাম তাকে সারা জীবন ভুগতে হয়, যদিও ওই রাগটা কয়েক মিনিটের জন্য ছিল। যদি আমরা রাগের ওই সামান্য মুহূর্তে একটু শান্ত থাকতে পারি
তাহলে আমরা আমাদের জীবনের অনেক সমস্যা শুরু হওয়ার আগেই শেষ করতে পারবো। তাই আজকের পর যখনই আপনার রাগ হবে, তখন আপনার ব্রেনকে একটু শান্ত রেখে ওই ঔষধ পান করার মতো 10 মিনিট চুপ থাকবেন। তাহলেই দেখবেন জীবনে আসা অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। একবার গৌতম বুদ্ধের একটি শিষ্য ছিল। ওই শিষ্যটি দীর্ঘদিন থেকে গৌতম বুদ্ধের আশ্রমে আসত, গৌতম বুদ্ধের কথা শুনত, কিছুক্ষণ ধ্যান করত, তারপরে চলে যেত। কিন্তু হঠাৎ করেই কিছুদিন থেকে ওই শিষ্যটি আশ্রমে আসা বন্ধ করে দেয়, আর এটা গৌতম বুদ্ধও খেয়াল করেন। আর একদিন গৌতম বুদ্ধ যখন একটি গ্রাম দিয়ে যাচ্ছিলেন, রাস্তায় দেখতে পান ওই শিষ্যের বাড়ি। এরপরে বুদ্ধ ওই শিষ্যের বাড়ির মধ্যে প্রবেশ করেন। ভিতরে গিয়ে দেখেন তার শিষ্যটি কিছু কাজ করছিল। গৌতম বুদ্ধকে দেখে শিষ্যটি দ্রুত হাত জোড় করে বুদ্ধের সামনে দাঁড়িয়ে পড়ে। এরপরে বুদ্ধকে ঠান্ডা জল পান করায় এবং একটি জায়গা দেয় বসার জন্য। এরপরে বুদ্ধ সেখানে বসে পড়ে আর ওই শিষ্যটিকে জিজ্ঞেস করে, তোমার বাড়িতে সব কিছু ঠিক আছে তো? এরপরে শিষ্যটি বলে, সব কিছু ঠিকই আছে। এরপরে বুদ্ধ আবার জিজ্ঞেস করে, তাহলে তুমি আজকাল আশ্রমে কেন আসো না? এটা শোনার পরে শিষ্যটি একটু লজ্জা পায় আর তারপরে বলে, আমি আপনাকে কিভাবে বলবো আমার সমস্যা? এরপরে বুদ্ধ বলে, তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। এরপরে শিষ্যটি বলে, গুরুদেব, আমার পোশাক অনেক পুরনো হয়ে গেছে, অনেক জায়গায় ছিঁড়ে গেছে, আর ওই পোশাকটা এখন একদমই পরার যোগ্য নেই। এরপরে বুদ্ধ ওই শিষ্যটির পোশাকের দিকে তাকায় আর দেখে সত্যিই পোশাকটির অবস্থা অনেক খারাপ ছিল, অনেক জায়গায় ছেঁড়া ছিল। এরপরে বুদ্ধ উঠে দাঁড়ান আর ওই শিষ্যের কাঁধে হাত রেখে বলেন, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। সন্ধ্যের সময় যখন আশ্রম থেকে সমস্ত শিষ্যরা চলে যাচ্ছিল, তখন বুদ্ধ ওনার একটি ধনী শিষ্যকে দাঁড়ানোর জন্য বলে এবং সমস্ত শিষ্যরা চলে যাবার পর বুদ্ধ ওই শিষ্যটিকে বলে, তুমি আমার ওই গরিব শিষ্যকে 2 জোড়া নতুন পোশাক দেবে। এরপরে ধনী শিষ্যটি নতুন পোশাক পাঠিয়ে দেবার কথা দিয়ে চলে যায়। পরের দিন সকালে ওই ধনী শিষ্যটি গরিব শিষ্যটির পরিবারের প্রত্যেকের জন্য 2 জোড়া করে কাপড় পাঠিয়ে দেয়, যা দেখে ওই গরিব পরিবারের প্রত্যেকটি সদস্য অনেক খুশি হয়। পরের দিন যখন ওই গরিব শিষ্যটি বুদ্ধের আশ্রমে আসে, বুদ্ধ ওই শিষ্যটিকে জিজ্ঞেস করে, এখন কি তুমি তোমার নতুন পোশাকে খুশিতে আছো? তোমার আর কোনো কিছু প্রয়োজন নেই তো? এরপর শিষ্যটি বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি এই পোশাকেই খুশিতে আছি, আর এখন আর আমার কোনো কিছুর প্রয়োজন নেই। এরপরে গৌতম বুদ্ধ জিজ্ঞেস করেন, এখন যেহেতু তুমি নতুন পোশাক পেয়ে গেছো, তাহলে তুমি তোমার পুরনো পোশাক দিয়ে কি করলে? এরপরে শিষ্যটি বলে, আমাদের পুরনো পোশাকগুলোকে এখন আমরা আমাদের বিছানাতে ব্যবহার করব। এরপরে গৌতম বুদ্ধ ওই শিষ্যটিকে আবার বলে, তাহলে আগে যে কাপড়গুলো তোমরা বিছানাতে ব্যবহার করতে, সেগুলো তুমি কি করলে? এরপরে ওই শিষ্যটি বলে, সেই কাপড়গুলোকে আমি আমার ঘরের জানলার পর্দা তৈরি করেছি। এরপরে গৌতম বুদ্ধ আবার জিজ্ঞেস করেন, তাহলে আগে জানলায় যে পর্দাগুলো ছিল, সেই পর্দাগুলো দিয়ে তুমি কি করলে? এরপরে শিষ্যটি বলে, আমি আগের পর্দাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেই সমস্ত কাপড় দিয়ে গরম পাত্রকে তোলার কাজ করি। এরপরে বুদ্ধ আবার জিজ্ঞেস করেন, আগের যে কাপড় দিয়ে গরম পাত্রগুলোকে নামাতে, সেই কাপড়টা তুমি কি করলে? এরপরে শিষ্যটি বলে, সেই কাপড়গুলো এখন ঘর মোছার কাজে ব্যবহার করি। এরপরে গৌতম বুদ্ধ আবার বলেন, তাহলে তুমি তোমার পুরনো পোছার কাপড়টা কি করলে? এরপরে শিষ্যটি বলে, ওই পুরনো পোছার কাপড়টা এতটাই খারাপ হয়ে গেছিল যে সেটা দিয়ে আর কোনো কিছুই করা যেত না, তাই আমি ওই কাপড় থেকে একটা একটা করে সুতো বার করে সেটা দিয়ে প্রদীপের সলতে তৈরি করেছি, যার মধ্যে কিছু সলতে আমি আশ্রমে দান করে দিয়েছি, যা আজ রাতে আপনি জ্বলতে দেখতে পাবেন। এটা শোনার পরে গৌতম বুদ্ধ ওনার ওই শিষ্যের প্রতি সন্তুষ্ট হয়ে যান। গৌতম বুদ্ধ এটা ভেবে অনেক খুশি ছিলেন যে ওনার শিষ্য কোনো কিছুকেই নষ্ট করে না, বরং সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানে। গৌতম বুদ্ধ সবসময় ওনার শিষ্যদের অল্প জিনিসের মধ্যেই জীবনযাপন করার শিক্ষা দিয়েছেন। এছাড়াও তিনি বলতেন, যদি আমাদের কাছে প্রয়োজনের থেকে বেশি কিছু থাকে, তাহলে সেটা যাদের প্রয়োজন তাদেরকে দান করে দেওয়া দরকার। বর্তমানে আমরা আমাদের প্রয়োজনের থেকে অনেক বেশি জিনিস কিনি কেবলমাত্র অন্যকে দেখানোর জন্য, শো অফ করার জন্য। তাই আমি আপনাদের কেবল একটা কথাই বলবো, আপনি আপনার জন্য যত খুশি নতুন জিনিস কিনতে পারেন, কিন্তু আপনার পুরনো জিনিসগুলো যে কোনো জায়গায় দান করুন। আপনার কাছে হয়তো সেটা কিছুই না, কিন্তু অনেকের কাছে সেটা অনেক কিছু। তাই কখনোই কোনো কিছুকে নষ্ট করা উচিত নয়, বরং আপনার কাছে অতিরিক্ত কিছু থাকলে সেটাকে দান করে দিন। আর আপনার দানটা
কখনোই বিফলে যাবে না। আপনি এর পরিবর্তে অনেক বেশি রিটার্ন পাবেন। আপনি যখন দান করবেন সেটা আপনাকে অনেক খুশিও দেবে। তাই আপনি যদি জীবনে খুশিতে থাকতে চান এবং আপনার জীবনের সমস্ত ইচ্ছেগুলোকে পূর্ণ করতে চান, তাহলে অবশ্যই দান করুন। একবার গৌতম বুদ্ধ একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর বুদ্ধ দেখতে পান যে 3টে লোক ওনার দিকে দৌড়ে আসছে। আর ওই 3টে লোক বুদ্ধের কাছে পৌঁছায় আর বুদ্ধকে জিজ্ঞেস করে, আপনি কি এই দিক দিয়ে কোনো মহিলাকে পালাতে দেখেছেন? তখন বুদ্ধ বলে, না, আমি তো এই দিক দিয়ে কাউকে পালাতে দেখিনি। এরপর বুদ্ধ বলে, কিন্তু আপনার এত চিন্তাই কেন? তখন তারা বলে, ওই মহিলা আমাদের সমস্ত অর্থ চুরি করে নিয়ে পালিয়ে গেছে। এরপর বুদ্ধ বলে, বিনা কারণেই আপনাদের অর্থ চুরি করেছে? তখন তারা বলে, অকারণেই নয়, আমরা 3জন ওই মহিলাকে মনোরঞ্জন করার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু ওই মহিলা আমাদের 3জনকেই মদ খাইয়ে বেহুশ করে দেয় আর আমাদের সমস্ত অর্থ নিয়ে পালিয়ে গেছে। এটা শুনে বুদ্ধ একটু হাসে আর বলে, ঠিকই হয়েছে, সে আপনাদের কিছুটা বোঝা হালকা করে দিয়েছে। এটা শুনে ওই 3জনের মধ্যে একজনের রাগ হয় আর চিৎকার করে বলে, আপনি আমাদের মজা ওড়াচ্ছেন? আপনি কি জানেন কতটা অর্থ ছিল? এতটা অর্থ আপনি এর আগে কখনোই দেখেননি। ওই লোক এটা জানতো না যে বুদ্ধ হওয়ার আগে একজন রাজকুমার ছিলেন আর ওনার কাছে প্রচুর ধনসম্পদ ছিল। এরপর বুদ্ধ বলেন, ওই মহিলা তো এখনো আপনাদের সব থেকে মূল্যবান সম্পদ চুরি করছে, আর আপনারা তো কোনো কিছুই করতে পারছেন না। এরপর ওই 3জন একটু অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? অর্থ তো আমাদের কাল রাতে চুরি হয়েছে, আর আপনি বলছেন এখনো সে আমাদের সম্পদ চুরি করছে। এরপর বুদ্ধ বলে, গতকাল সে আপনাদের অর্থ চুরি করেছে, কিন্তু আপনারা তার সম্পর্কে ভেবে আপনাদের বর্তমানকেও নষ্ট করছেন, আর এখন সে আপনাদের বর্তমানকে চুরি করছে। এমনটা হতে পারে আপনারা ভবিষ্যতে তাকে ধরে ফেলবেন এবং তাকে শাস্তি দেবেন, কিন্তু ওই ভবিষ্যৎ ও অতীতের কথা ভেবে আপনাদের বর্তমান তো খারাপ হচ্ছে, আর এটাই সবথেকে বড় সমস্যা। আপনারা অতীতের কথা ভেবে ওই ভবিষ্যৎকে পরিবর্তনের চেষ্টা করছেন যা অনিশ্চিত, আর নষ্ট করছেন আপনাদের মূল্যবান বর্তমানকে। ওই 3জনের মধ্যে একজন বলে, আপনার কথা তো ঠিক, কিন্তু যদি আমরা বর্তমানে বাঁচি তাহলে কি হবে? তখন বুদ্ধ বলেন, যদি আপনারা বর্তমানে বাঁচতে পারেন তাহলে আপনারা নিজেকে জানতে পারবেন, আর এটাও বুঝতে পারবেন আপনাদের সমস্ত কষ্টের কারণ কি। এরপরই 3জনের মধ্যে একজন বলে, আপনি কি নিজেকে জানতে পেরেছেন? আর যদি জানতে পেরেছেন তাহলে তাতে কি পরিবর্তন হয়েছে? এরপর বুদ্ধ বলে, আপনার হাতে যে বাঁশিটা আছে সেটা আমাকে একবার দেবেন। এটা শুনে 3জন হাসা শুরু করে আর বলে, এখন সন্ন্যাসী বাঁশি বাজাবে। এরপর বুদ্ধ বাঁশি নিয়ে বাজানো শুরু করে। বুদ্ধের বাঁশি শুনে চারিদিকে থাকা পাখি বুদ্ধের চারপাশে ঘোরা শুরু করে, আর ওই 3জন বুদ্ধের বাঁশির সুরে মুগ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বুদ্ধ বাঁশি বাজানো বন্ধ করে দেয়, কিন্তু এখনও ওই 3জন অবাক হয়ে বুদ্ধের দিকে তাকিয়ে আছে, কারণ আজকের আগে তারা এমন মধুর বাঁশি কখনোই শোনেনি। এরপর একজন জিজ্ঞেস করে, আপনি এত সুন্দর বাঁশি কিভাবে বাজাতে পারেন? তখন বুদ্ধ বলে, যদি আপনিও এত সুন্দর বাঁশি বাজাতে চান তাহলে বাঁশির দিকে মনোযোগ না দিয়ে জীবনের উপরে মনোযোগ দিন, নিজেকে জানার চেষ্টা করুন, কারণ যখন আপনি নিজেকে জানতে পারবেন তখন বাঁশি নিজে থেকেই সুন্দর বাজবে। এটা বলেই বুদ্ধ সেখান থেকে চলে যায়, আর ওই 3জনের মধ্যে একজন দৌড়ে এসে বুদ্ধের পা জড়িয়ে ধরে আর বলে, আপনি কি আমাকে বাঁশি বাজানো শেখাবেন? বুদ্ধ হেসে বলে, অবশ্যই, কিন্তু আমি আপনার কাছে থেকে আপনার সমস্ত অহংকার কেড়ে নেব। আপনি রাজি তো? এরপর ওই ব্যক্তি গৌতম বুদ্ধের শিষ্য হয়ে যায়। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই জানতে পারি যে বর্তমানে বাঁচাটা কতটা দরকার। অতীতে আপনার সঙ্গে কি হয়েছে সেটা না ভেবে আর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে বেশি চিন্তা না করে বর্তমানে বাঁচুন, কারণ অতীত পরিবর্তন করা যায় না, আর বর্তমানটা ভালো হলে ভবিষ্যৎ আপনার অটোমেটিক ভালো হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।